ধারাবাহিকের শুরুতে দেখা যায় যে হৃদ রূপকে বলছে, কাকাই আমি জানি না তুমি কাকিমণিকে কতটা ভালোবাসো। আমি না বিদ্যাকে পাগলের মতো ভালোবাসি কাকাই। তখন রূপ বলছে, কথাটা না তোর মুখে বিদ্রুপের মতো শোনাচ্ছে। হৃদ বলছে, আমি বিদ্রুপ করছি না কাকাই, আমি বিদ্যাকে চ্যালেঞ্জ করেছি যে এই বিয়েটা হবে না। আমি তোমাকে বলছি কাকাই, এই বিয়েটা হবে না। বাচ্চারা যেমন আবদার করে না, তো বিদ্যা আমার কাছে ঠিক সেরকমই আবদার করেছে, যাতে ওর বোন ফাগুনকে আমি বিয়ে করি। কারণ কি জানো? ওরা একটা মস্ত কন্ডিশন, বিদ্যার বাবা আর আমার ড্যাডি মিলে একটা কন্ডিশন দিয়েছে। আমি সবটা জেনে ফেলেছি। এই বিয়ের বিনিময়ে পিসিসিআই কলেজ অধিগ্রহণ হবে না। কিছু ছাত্রের ভবিষ্যতের বিনিময়ে বিদ্যা আমাকে জোর করে ফাগুনকে বিয়ে করতে বলছে। বুঝেছো ওকে আমি কতটা ভালোবাসি, যেই ভালোবাসার জন্য আমি আমার প্রাণটুকু পর্যন্ত দিতে রাজি। তুমি সেটা বুঝবে না। বিদ্যাকে আমি বাজি ধরে বলেছি যে শেষ পর্যন্ত এই বিয়েটা হবে না। কেন জানো কাকাই? কারণ বিদ্যাও আমাকে ভালোবাসে। রাজদেব বাবু তখন এসে রাজদেবকে বলছে, চলো দেরি হয়ে যাচ্ছে, গাড়ি বাইরে অপেক্ষা করছে। রূপ তখন রাজদেব বাবুকে জিজ্ঞেস করছে, আচ্ছা দাদা, আগামী 10 বছরে ব্যাংকে ঠিক তোমার কত টাকা ঢুকবে? রাজদেব বাবু বলছে, রাজরূপ তুই না এটা বুঝবি না, কারণ তুই নিতান্তই ঝাপসা। এই বলে রাজদেব বাবু হৃদকে বলছে, চলো। অপরদিকে বিদ্যা তো বরণালা সাজাচ্ছিল আর রাজরীতের কথা ভাবছিল। তখনই তো বিদ্যার ফোনে রূপ ফোন করে। তো বিদ্যা ধরেই বলছে, ও আপনি রাজরীতের কাকার ফাগুনে খুশ শ্বশুর মশাই? রূপ বলছে, না না, আমি তোমার খুশ শ্বশুর মশাই। তোমার সঙ্গে তো রাজরীতের বিয়ে হয়ে গেছে, আর তুমি নাকি রাজরীতের কাছে একটা আবদার করেছো, আর সেই আবদারটাই নাকি রাজরীত মেটাচ্ছে। এটা কি ফ্যাক্ট? বিদ্যা বলছে, দেখুন বরের গাড়ি যে কোনো সময় চলে আসতে পারে, আর হলো কি যে আমি এখন বরণডালা সাজাচ্ছি, নিজের হাতে ওদের দুজনের বিয়ে দেব। রূপ বলছে, কেন তোমার শিক্ষা প্রতিষ্ঠান এতটাই ইম্পর্টেন্ট তোমার কাছে যে তোমার ভালোবাসা টালোবাসা সবকিছু এক নিমেষে উড়িয়ে দিচ্ছ? বিদ্যা তো কথাটাকে এড়িয়ে যেতে চায়, বলছে এসব কথা থাকতো, আমি ফোনটা রাখছি বলে ফোন কেটে দেয়। অপরদিকে ত্রিধা রূপকে বলছে, তুমি এসবের মধ্যে থেকো না ভাই, জানো তো আমার খুব ইচ্ছে ছিল যে একদিন বিদ্যা আমার বাড়ির দরজার সামনে এসে বউ হয়ে দাঁড়াবে, আর আমি নিজের হাতে ওকে বরণ করে ঘরে তুলবো। কিন্তু সেই স্বপ্ন তো আমার আর পূরণ হলো না। অপরদিকে নিপুণরাও তো কলেজের দিকে রওনা হয়েছে, সঙ্গে আবার বুলডোজার নিয়ে। অপরদিকে তোরসা বলছে, কি সবাই কোথায়? বরণডালা কি রেডি হয়েছে? এক্ষুনি তোরা চলে আসবে বরের বাড়ির লোকেরা। তখনই বিদ্যা সামনে এনে বরণডালাটা ধরে। তো তোরসা তখন বিদ্যাকে বলছে, তুমি কিন্তু বরকে বরণ করবে না, আমি বরণ করব। এই বলেই বরণডালাটা নিয়ে নেয়। নিয়েই বিদ্যাকে তো অলক্ষী এইসব বলে অপবাদ দিচ্ছে, বলছে তুমি যা যা কাজ করেছো সেই কাজেই গন্ডগোল হয়েছে, তোমার মা তোমাকে জন্ম দিয়েই মারা গেছেন। এর আগের বার তুমি রাজরীতকে বরণ করেছিলে বলে আমার মেয়ের বিয়েটা ভেঙে গেছিল, তখন তোমার মাথায় সিঁদুর পড়েছে, আর আমি এবারে সেটা একদমই চাই না। তবে একটা কথা আমি তোমাকে পরিষ্কার করে বলে দিচ্ছি, আজকে আমার মেয়ে ফাগুনের বিয়ে হওয়ার পর ওর ঘর ভাঙা তুমি চেষ্টা করো না। তুমি রাজরীতের সামনে একদম আসবে না। বিদ্যা তখন বলছে, আপনি একদম চিন্তা করবেন না, আজ বিয়ে হওয়ার পরেই আমি এখান থেকে চলে যাব। আজকে আপনার এক মেয়ে তার শ্বশুরবাড়ি যাবে, আর আমি চিরকালের মতো এই বাড়ি থেকে চলে যাব। আমি আর কোনো দিনও এই বাড়িতে ফিরবো না। পিহু তখন এসে কথাটা শুনে বিদ্যাকে বলছে, তাহলে বাঁচবে কি নিয়ে? বিদ্যা বলছে, বাঁচবো তো, আমার ছাত্র, আমার ছাত্রী, আমার এডুকেশন পলিসি। আমি না বাংলাকে অনেক উপরে নিয়ে যেতে চাই। আমি বিদ্যাসাগরকে মাথায় রেখে এই লড়াইটা লড়ছি। পিহু বলছে, আর তোমার সংসার, তোমার ভালোবাসা, তোমার প্রেম? বিদ্যার কষ্ট হচ্ছে তবুও বলছে, এইসব না একটা বিলাসিতা, জানো তো, কিছু মানুষের মনের কল্পনা। পিহু তখন আবারও মনে করিয়ে দেয় ওকে যে রাজজিৎ ওকে ভালোবাসে। তোরসা তখন পিহুকে বলছে, তুমি সব কথা বলা বন্ধ করো, ওর মধ্যে যদি কোনো অনুভূতি থেকেও থাকে তাহলে সেটাকে প্লিজ বাড়িয়ে দিও না, পারলে একেবারে আগুন দিয়ে পুড়িয়ে দাও। বিদ্যা বলছে, অনেক আগেই সেটা পুড়ে গেছে। অপরদিকে শ্রাবণ তো একেবারে পৌঁছে যায়। ও পৌঁছে গিয়ে প্রথমে কাশ্যপবাবুকে ফোন করে, কিন্তু কাশ্যপবাবু ফোন না ধরে ওর কাকাকে ফোন করে। কাকা ফোন ধরতে শ্রাবণ বলছে যে আমরা পৌঁছে গেছি বুলডোজার নিয়ে। কাকা বলছে, বাহ দারুণ ব্যাপার, কিন্তু খুব সাবধানে, কেউ যেন টের না পায়। শ্রাবণ বলছে, টের তো পাবেই, কারণ যখন এই বুলডোজারটা গিয়ে ওই হোস্টেলের ঘরে আঘাত হানবে তখন তো পুরো জগৎটা একেবারে কেঁপে উঠবে, ভিত একেবারে কেঁপে উঠবে হস্টেল এলাকার। আর তারপরে কালকে নতুন নিউজ বেরোবে যে একটা নতুন অর্গানাইজেশন তৈরি হচ্ছে। এই বলেই তো শ্রাবণ চিৎকার করে বলছে, প্রফেসর বিবি তুমি পরাজিত, এই বলেই চিৎকার করছে।
এই বলেই ফোন রেখে দেয়। অপরদিকে রাজরিত তো পৌঁছে যায় বিদ্যার বাড়িতে, কিন্তু গাড়ি থেকে নেমে দেখে যে ওখানে কোথাও বিদ্যা নেই। অন্য সবাই এসেছে, তোরসা এসেছে, এসে হৃদকে বরণ করছে, কিন্তু হৃদের চোখ তো শুধুমাত্র বিদ্যাকে খুঁজছে। অপরদিকে বিদ্যা আড়াল থেকে হৃদকে দেখছে, দেখে কাজ্জায় বলছে যে লেখক তুমি হেরে গেলে, নায়িকার সঙ্গে নায়কের মিল কোনোদিনই হবে না। এদিকে হৃদকে তো বরণ করে ঘরে ঢোকানো হয়। সবাই ঢুকে যাওয়ার পর রাজদেব বাবু বাইরে থেকে শ্রাবণকে ফোন করে দাঁড়িয়ে, তো শ্রাবণ ফোন ধরতে রাজদেব বাবুকে জিজ্ঞেস করছে যে আপনি পৌঁছে গেছেন। তখন রাজদেব বাবু বলছে হ্যাঁ আমি চলে এসেছি, আমি যখনই ফোন করে একবার ইশারা দেব ভাঙা শুরু করবে, ঠিক আছে। এই বলে রাজদেব বাবু ফোনটা রেখে দেয়। অপরদিকে বিদ্যা তো আড়াল থেকে ওনাকে লক্ষ্য করছে। উনি চলে যেতেই বিদ্যার সন্দেহ হয়, বলছে কাকে ফোন করলেন উনি। তখন বিদ্যার দুই বোন আসে, বোন এসে বিদ্যাকে বলছে কি রে তুই যাবি না বীর মণ্ডপ। বিদ্যা বলছে হ্যাঁ চল। তখনই আরো একজন বোন এসে বলছে এই দিদির বিয়েতে শ্রাবণ তো নেই, শ্রাবণটা যে কি করে না। এবার বিদ্যা তো সন্দেহ হয়, বলছে শ্রাবণ নেই বাড়িতে, কিন্তু কেন, কোথায় আছে ও। এরপরেই তো ফাগুনকে বিয়ের মণ্ডপে নিয়ে যাওয়া হবে, তো ফাগুন পিঁড়িতে বসেছে। বিদ্যা তখন এসে এক কোণা পিঁড়িটা ধরে, তো ফাগুন তো দেখে অবাক, বলছে তুই। তখন বিদ্যা বলছে যে তোর বর এসেছে, তোর বরকে যে আমি বরণ করতে যাব সেই সাহসটা তোর মা আর পেলেন না, তাই আমাকে উনি বরণ করতে দেয়নি। তাই ভাবলাম, আমি তো ওনাকে কথা দিয়েছি যে আমার বোনের বিয়েটা আমি নিজে দাঁড়িয়ে থেকে দেব, তাই তোকে এখান থেকে নিয়ে গিয়ে সব কিছু আমি দাঁড়িয়ে তোর সঙ্গে রাজশ্রীতের বিয়েটা দেবো। বিদ্যার তখন একজন বোন বিদ্যাকে বলছে কিন্তু দিদি মেয়েরা তো কখনো এইভাবে এই কাজ করে না। হ্যাঁ, তখন শ্রীময় বলছে দিদি একটু বেশি বাড়াবাড়ি, ওর এসব করার কি দরকার ছিল। হ্যাঁ, তখনই পিহু এসে বলছে ও যখন এটা করতে চাইছে তা ওকে বইতে দাও। আর এখানেই আজকের পর্বের আপডেট শেষ হয়, দেখা হবে আগামী পর্বের আপডেটের সঙ্গে।